বুড়িমা, ও বুড়িমা, সকাল সকাল দাওয়ায় দাঁড়িয়ে এক দৃষ্টে কি দেখছো গো? তা অবশ্য দেখার মতোই জিনিস বটে। তোমার জমিতে তুমি যাই চাষ করো না কেন, তাই যেন একেবারে সোনার মতো ফলে। এবারেও তোমার এই কাঁচা জালের গাছগুলো কেমন তর করে বড় হয়েছে দেখো। আবার গাছে কতগুলো করে মরিচ ধরেছে, যা দেখছি তাতে তো মনে হচ্ছে তোমার এবার খুব লাভ হবে গো। ঠিকই বলেছিস রে। এমন সুন্দর সতেজ ফলন আমি আমার এই জীবনে খুবই কম দেখেছি। মনে হচ্ছে সৃষ্টিকর্তা এতদিনে আমার দিকে মুখ তুলে চেয়েছে। দিনরাত এক করে এই মাটি আমি কুপিয়েছি, নিজের হাতে জল দিয়েছি। আজ তার ফল চোখের সামনে দেখে মনটা একেবারে আনন্দে জুড়িয়ে যাচ্ছে। তা তো জুড়বেই গো। তুমি কি জানো এবারে বাজারে সেরকম কাঁচা জাল ওঠেনি। আমি তো শুনলাম গ্রামের অন্য চাষিদের ক্ষেতে নাকি এবার কি এক সর্বনাশা পোকা লেগে সব মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। সেই তুলনায় তোমার ক্ষেতের মরিচগুলো তো একেবারে মুক্তোর মতো জল জল করছে। হ্যাঁ রে, আমিও সেই কথাই কাল শুনছিলাম। অন্যদের ক্ষেত নষ্ট হয়ে গেছে বলে বাজারে এখন কাঁচা ঝালের দাম একেবারে চড়া। সোনায় সোহাগা যাকে বলে। এই এত এত সতেজ মরিচ, এগুলো যদি আমি বাজারে নিয়ে গিয়ে ঠিকমতো বিক্রি করতে পারি তাহলে এবার আমার অনেক লাভ হবে। অনেকগুলো টাকা একসাথে রোজগার হবে আমার। আমার এতদিনের কষ্ট এবার সার্থক হবে। খুব ভালো কথা বুড়িমা। তা এত টাকা দিয়ে কি করবে গো? নাতনির কথা কিছু ভেবেছো নাকি? মেয়েটাও তো তোমার সাথে সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটে। ওর জন্যই তো আমার এত কিছু রে। ভাবছি এই মরিচ বেচার টাকা দিয়ে সবার আগে আমার নাতনিটার জন্য দুটো ভালো জামা কিনবো। মেয়েটা আমার কত কষ্ট করে, একটা ভালো শাড়ি পর্যন্ত নেই ওর। আর এই মরিচগুলো বিক্রি করে যে বাড়তি টাকা পাবো তা দিয়ে ওর বিয়ের জন্য কিছু সোনার গয়নাও গড়িয়ে রাখবো। মেয়েটা তো বড় হলো, এবার তো ওর একটা ভালো বর দেখে বিয়ে দিতে হবে। একদম ঠিক কথা বলেছো বুড়িমা। তোমার নাতনিটা সত্যি খুব লক্ষ্মী মেয়ে। তা কবে তুলবে এই মরিচগুলো? শহরের পাইকরা কিন্তু ভালো কাঁচা ঝালের জন্য হাটে একেবারে বসে আছে। হাটের দিনে নিয়ে গেলে চড়া দামে বিক্রি করে নিয়ে আসতে পারবে। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মরিচগুলো আর একটু পুষ্ট হলেই সব একসাথে তুলে ফেলবো। তারপর হাটের দিন বাজারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে দেব। আমার আর আমার নাতনির দুঃখের দিন এবার শেষ হতে চললো। সৃষ্টিকর্তা, তুমি শুধু এই কদিন আমার ক্ষেতটাকে একটু ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করো, তাহলেই আমার সব স্বপ্ন সত্যি হবে। তাহলে আমি এখন আসি গো বুড়িমা, পরে তোমার সাথে আবার কথা হবে। তুমি জানো আজকে তোমাকে কতটা সুন্দর লাগছে? এই যে নদীর ধারের বাতাসে তোমার চুলগুলো উড়িয়ে দিচ্ছে, আমার তো মনে হচ্ছে আমি কোনো স্বর্গের অপ্সরীকে দেখছি। তুমি না সব সময় শুধু বাড়িয়ে বলো। আমি আবার এমন কি সুন্দর? গ্রামের আশপাশটা সাধারণ মেয়ের মতোই তো আমি। আমাকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে শুনি? তুমি সাধারণ? কে বলেছে তোমাকে এ কথা? আমার চোখে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। আর শুধুই কি রূপ, তোমার গুণের কথা আমি কি বলবো। গতকাল তুমি যে নিজের হাতে ওই পুকুরের ছোট মাছের চচ্চড়ি আর কচুর লতি রান্না করে আমাকে লুকিয়ে খাইয়েছিলে, তার স্বাদ আমি এখনো ভুলতে পারছি না। কি অপূর্ব তোমার হাতের রান্না! এমন রান্না আমি আমার জীবনে কোনো দিন খাইনি। সত্যি বলছো? তোমার ভালো লেগেছে আমার হাতের রান্না? আমি তো ভয়ে ভয়ে ছিলাম, না জানি তোমার মুখে রোচে কিনা। আরে পাগলি, তোমার হাতের ছোঁয়া পেলে তো বিষ অমৃত হয়ে যায়। আমি তো সারা জীবন তোমার হাতের এই রান্না খেয়েই কাটিয়ে দিতে চাই। তুমি আমার জীবনের সবটুকু জুড়ে আছো। হে, এত প্রশংসা শুনে আমার খুব লজ্জা করছে কেশব।
তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার এই ভালোবাসার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে হবে না, তুমি শুধু আমার একটা কথার উত্তর দাও। আমি আর এই লুকিয়ে লুকিয়ে দেখা করতে চাই না। আমি তোমাকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তো তোমাকে ভালোবাসি কেশব, আমিও তোমাকেই বিয়ে করতে চাই। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। কিন্তু কিন্তু কি? এর মাঝে আবার কিন্তু আসছে কোথা থেকে? কিন্তু তার আগে আমার ঠাকুমাকে রাজি করাতে হবে। ঠাকুমাই আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। তার অমতে আমি কোনো কাজ করতে পারবো না। ঠাকুমা রাজি হলেই আমাদের বিয়ে হবে। তোমার ঠাকুমার কথা আমার উপর ছেড়ে দাও। তোমার ঠাকুমার সাথে আমি নিজে গিয়ে কথা বলবো, তাকে আমি ঠিকই রাজি করে ফেলবো। ঠাকুমা হয়তো রাজি হবে না কেশব। ঠাকুমা তোমাকে খুব একটা পছন্দ করে না। সে তুমি ভেবো না, আমি জানি কিভাবে মানুষদের মন গলাতে হয়। আমি ঠিকই তাকে বুঝিয়ে দেব। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। ঠাকুমা, ও ঠাকুমা, কেমন আছো তুমি? শরীরের বাত ব্যথাটা এখন একটু কমেছে তো? তুই এখানে কি মনে করে? আমার শরীর কেমন আছে তাই নিয়ে তোর এত মাথা ব্যথা কেন রে কেশব? তুই তো জমিদারের চেলা। জমিদারের কাজ বাদ দিয়ে আমার মতো গরিব বুড়ির বাড়িতে তোর কি কাজ? আহা ঠাকুমা, তুমি তো শুরুতেই রেগে যাচ্ছ। আমি তো তোমার কাছে একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি। তোর আবার ভালো প্রস্তাব? যে নিজে একটা আস্ত শয়তান, তার মুখে ভালো কথা মানায় না। যা বলতে এসেছিস সোজা কথায় বল। ঠাকুমা, আমি তোমার নাতনিকে খুব ভালোবাসি, আর সেও আমাকে ভালোবাসে। আমি তোমার নাতনিকে বিবাহ করতে চাই। তুমি আমাদের বিয়েতে মত দাও ঠাকুমা, আমি ওকে খুব সুখে রাখবো। চুপ কর তুই। আমার নাতনিকে তোর মতো একটা বখাটে লোভী আর জমিদারের পাঁচাটা লোকের হাতে আমি তুলে দেব? তুই ভাবলি কি করে আমি এই বিয়েতে রাজি হব? মুখ সামলে কথা বলো বুড়ি। আমি ভালোবেসে সম্মান দিয়ে কথা বলছি বলে তুমি আমাকে যা খুশি তাই বলবে? আমি জমিদারের লোক, আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ক্ষমতা দেখাস না আমাকে। আমি তোকে খুব ভালো করে চিনি। আমি বেঁচে থাকতে তোর মতো শয়তানের হাতে আমার নাতনিকে দেব না। দূর হ, দূর হ আমার বাড়ি থেকে। তুমি কিন্তু খুব বড় ভুল করছো বুড়ি। তুমি জানো না তুমি কার সাথে শত্রুতা করছো। আমি তোমাকে সম্মান দিয়েছিলাম, তুমি সেটা পায়ে ঠেলে দিলে। বেরিয়ে যা বলছি আবার উঠোন থেকে, নইলে ঝাঁটা পেটা করে তোকে গ্রাম থেকে তাড়াবো। আমার নাতনিকে তুই ভুলে যা। তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ তো? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো বুড়ি। আমি তোমার নাতনিকে বিয়ে করেই ছাড়বো। তুমি কেন, তোমার বাপ এলেও আমাকে আটকাতে পারবে না। কি রে কেশব, তোর মুখটা ওরকম প্যাঁচার মতো হয়ে আছে কেন? কাজটা কি হাসিল করতে পারলি? তা বুড়ি কি রাজি হলো? না হুজুর, ওই ঘাড় তেরা বুড়ি কোনোভাবেই রাজি হচ্ছে না। আমাকে উল্টে অপমান করে তাড়িয়ে দিল। সে কিছুতেই আমার সাথে তার নাতনির বিয়ে দেবে না। আরে গাধা, তোকে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যেভাবে হোক, যে ফন্দি করেই হোক, ওই বুড়ির নাতনিকে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে কর। তাহলে তো ওই জমিটা তোর, মানে আমার হয়ে যাবে, তাই না? আমি তো সেই চেষ্টাই করছি হুজুর। মেয়েটাকে আমি পুরোপুরি প্রেমের ফাঁদে ফেলে দিয়েছি। মেয়েটা আমার জন্য পাগল, কিন্তু ওই বুড়িটাই হয়েছে পথের কাঁটা। কাঁটা তোকে উপরে ফেলতে হবে কেশব। তুই জানিস না ওই জমির দাম এখন কত? এই জমির ফলন খুব ভালো হয়। আমি বুড়িকে কত বোঝালাম, কত টাকা দিতে চাইলাম, কিন্তু ওই জমি সে কিছুতেই বিক্রি করবে না। আমি জানি হুজুর, বুড়ি খুব একরোখা। জমিটা তুই পেয়ে গেলে সোজা আমার কাছে দিয়ে দিবি। তুই যদি ওই জমি আমাকে দিতে পারিস, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তোর জীবনে আর কোনো অভাব থাকবে না। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, ওই জমি আমি আপনাকে দেবই। এটার জন্য আমাকে যা করতে হয়, যত নিচে নামতে হয়, আমি তাই করব। দরকার হলে বুড়িটাকে দুনিয়া থেকে সরিয়ে দে, তাও আমার ওই জমি চাই। বাজারে এখন কাঁচা মরিচের যা দাম, ওই ফসল বিক্রি করতে পারলে আমার অনেক লাভ হবে।
আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন হুজুর। আমি বুড়ির নাতনিকে এমনভাবে প্রেমের ফাঁদে ফেলেছি যে ও শুধু ওই জমিটার জন্য আমার তুরুপের তাস হবে। আমার পাতা ফাঁদ থেকে ওই বুড়ি আর নাতনি কিছুতেই বের হতে পারবে না। তুমি কেন কেশবকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিলে? সে তো সম্মান নিয়েই তোমার কাছে আমার হাত চাইতে এসেছিল। তুমি এমন কেন করলে ঠাকুমা? তুই বুঝবি না দিদি ভাই, ওই কেশব ছেলেটা সুবিধার নয়, সে জমিদারের লোক। ওদের নজর আমাদের এই জমির ওপর। তোকে ভালোবাসার ভান করেছে মাত্র। তুমি মিথ্যা বলছো। কেশব আমাকে খুব ভালোবাসে। সে আমাকে কখনো ঠকাবে না। তুমি শুধু শুধু গরিব বলে তাকে ছোট করছো। তুই এখনো অনেক ছোট, মানুষের বাইরের রূপ দেখে ভুলিস না। আমি আমার জীবনের অভিজ্ঞতায় বলছি, ওই ছেলে তো সর্বনাশ করবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি এখন বড় হয়েছি। আমার ভালো মন্দ বোঝার জ্ঞান আমার হয়েছে। তুমি কেন আমাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছ? আমি তোর ভালো চাই বলেই বাধা দিচ্ছি। তুই আমার একমাত্র সম্বল। তোকে আমি একটা শয়তানের হাতে তুলে দিতে পারি না। এসব শয়তান না, শয়তান তুমি, যে নিজের নাতনির সুখ দেখতে পারে না। তুমি কেশবকে অপমান করেছো। এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। দিদি ভাই, তুই একটু শান্ত হয়ে আমার কথাটা বোঝার চেষ্টা কর। ও তোকে বিয়ে করতে চায় শুধু ওই জমিটা দখল করার জন্যে। আর একটা কথাও তুমি কেশবের নামে বলবে না। আমি বুঝে গেছি তুমি চাও না আমি বিয়ে করে সুখী হই। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি যদি বিয়ে করি তবে কেশবকেই করব। তুমি আমাকে আটকাতে পারবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম না, তোমার ঠাকুমা কিছুতেই আমাদের বিয়ে মেনে নেবে না। উনি আমাকে কতটা অপমান করেছেন তা তুমি জানো না। আমি জানি কেশব, আমি ঠাকুমার সাথে অনেক ঝগড়া করেছি, কিন্তু ঠাকুমা কিছুতেই রাজি হচ্ছে না। এখন আমরা কি করব? তোমার ঠাকুমা যদি আমাদের বিয়ে না মানে তাহলে না মানুক। উনি আমাকে মুখের উপর বলেছেন উনি মরে গেলেও আমাদের বিয়ে দেবেন না। তাহলে এটাই সত্যি হোক, ওনার মরবার পরেই আমাদের বিয়ে হবে। এটা তুমি কি বলছো কেশব? ঠাকুমা মারা যাবে মানে কি? তুমি এসব কি অলক্ষণে কথা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। বুড়িকে মরতেই হবে। আর এই কাজটা করবে তুমি। কেন পারবে না? তোমার ঠাকুমাই আমাদের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই কাঁটাকে আমাদের সরাতেই হবে। আমি আমি আমার ঠাকুমাকে মারবো? তুমি পাগল হয়ে গেছো কেশব। আমি এই কাজ জীবনেও করতে পারবো না। আমি আমার ঠাকুমাকে নিজের হাতে কখনোই মারতে পারবো না। তুমি বুঝতে পারছো না কেন বোকা মেয়ে? বুড়ি যদি না মরে তাহলে আমাদের বিয়ে কখনোই হবে না। সারা জীবন আমাদের আলাদা থাকতে হবে। বুড়ি ঠিকই তোমার জন্য কোথাও বিয়ে করিয়ে দেবে, আমার সাথে কখনো বিয়ে দেবে না। তুমি কি আমাকে পেতে চাও না? সত্যি করে বলো। আমি তোমাকে চাই কেশব, কিন্তু তাই বলে ঠাকুমাকে? না না না, আমার দ্বারা হবে না। আমি পারবো না। ভালোবাসার জন্য কোনো কিছুই পাপ নয়। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তোমাকে তোমার ঠাকুমাকে হত্যা করতে হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। তোমার ঠাকুমাকে যদি রাস্তা থেকে হটাতে না পারি তাহলে তোমার আমার বিয়ে কখনোই হবে না। তুমি ভালো করে একবার ভেবে দেখো। এই নাও, আমি সাথে করে এক শিশি বিষ নিয়ে এসেছি। এটা খুবই কড়া বিষ। এটা কালকে সকালে রান্না করবার সময় তোমার ঠাকুমার খাবারে মিশিয়ে দেবে। না কেশব, আমাকে দিয়ে এটা হবে না। আমি পারবো না। সকালবেলায় দেখবে উনি স্বর্গে চলে গেছেন, আর আমাদের পথে কোনো কাঁটা থাকবে না। এরপরে তুমি আর আমি বিয়ে করে সুখের সংসার করব। কেউ আর আমাদের বাধা দিতে পারবে না। তুমি আমাকে বাধ্য করো না কেশব, আমি খুব ভয় পাচ্ছি। তুমি যদি এই কাজটা না করো তাহলে আমি আজকে রাতে এই গ্রাম ছেড়ে চিরকালের মতো চলে যাব। তুমি আর কোনো দিন আমার মুখ দেখতে পাবে না। বলো তুমি কোনটা চাও, আমাকে নাকি ওই বুড়িকে? কেশব, আমি 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 কাজটা করে ফেলেছি। ঠাকুমা, ঠাকুমা আর নেই।
সত্যি বলছো? বুড়ি মারা গেছে? হ্যাঁ, কাজটা তাহলে সফলভাবে করে ফেলেছো তুমি। আমি জানতাম তুমি পারবে। চলো চলো, আর দেরি করে লাভ নেই। গ্রামের লোক কিছু বোঝবার আগেই তাড়াতাড়ি চলো, আমরা মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলি। কি সব? তুমি আমাকে ধাক্কা মারলে কেন? আমি তো শুধু জিজ্ঞাসা করেছিলাম তুমি আজ মাঠে কেন যাচ্ছ না। চুপ কর মুখ পুরি। তুই আমাকে শেখাবি আমি কি করবার করবো না? হ্যাঁ, তোর ওই ঠাকুমা তো মরে ভূত হয়েছে, এখন তুই আমার বাড়িতে দাসী হয়ে থাকবি। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি তো বিয়ের আগে এমন ছিলে না। বিয়ের আগে তোকে পটাতে হয়েছিল তাই মিষ্টি কথা বলেছিলাম। আমার তোকে নয়, ওই ঝালের জমিটা দরকার ছিল। এখন তো জমি আমার দখলে। হ্যাঁ, বাজারে এখন কাঁচা ঝালের প্রচুর দাম, আর এইদিকে কোনো কৃষকের কাছে কোনো জমিতে এত কাঁচা মরিচ হয়নি। এই সব মরিচ এখন আমার। এবার আমার প্রচুর লাভ হবে। এই কাঁচা ঝাল বিক্রি করে আমি লালের লাল হয়ে যাব। হ্যাঁ, জমিদার মশাইকেও খুশি করতে হবে, আর ওই মেয়েটা ও তো এখন আমার হাতের পুতুল। সাবাস কেশব, তুই তো কামাল করে দিয়েছিস। আমি জানতাম তুই পারবি। এই জমি এখন আমার। সমস্ত মরিচ আমি শহরের বাজারে চালান করে দেব। সবই আপনার আশীর্বাদ হুজুর, আমি তো আপনার সামান্য চাকর মাত্র। কিন্তু ওই মেয়েটাকে নিয়ে কি করবি? ও তো এখন একটা আপদ। যদি গ্রামের লোকের কাছে মুখ খোলে তাহলে তো বিপদ হতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, ওই মেয়েটার ব্যবস্থা আমি আজকে রাতেই করে ফেলবো। ওকেও ওর ঠাকুমার কাছে পাঠিয়ে দেবো, কেউ টের পাবে না। তোদের এই সুযোগ আমি আর দেব না রে শয়তানের দল। এ কি করে সম্ভব? ভূত, ভূত। বুড়ি, তুই বেঁচে আছিস? হ্যাঁ হ্যাঁ রে শয়তান, আমি বেঁচে আছি। তোদের মতো পাপীদের শাস্তি নিজের চোখে দেখব বলে যমরাজ আমাকে ফিরিয়ে দিয়েছে। এই যে জমিদার বাবু, অন্যের জমি দখল আর খুনের চক্রান্ত করবার জন্য আপনাদের দুজনকে এক্ষুনি অ্যারেস্ট করা হচ্ছে। কি রে কেশব, তোরা কি ভেবেছিলি তোদের পরিকল্পনা এত সহজেই সফল হবে? তোরা আমাকে খুব বোকা ভেবেছিলি, তাই না? তুমিও এর মধ্যে ছিলে, কিন্তু তুমি তো আমাকে বললে তুমি বিষ খাইয়েছো। তুই কেমন করে ভাবলি যে আমি আমার ঠাকুমাকে হত্যা করব? আমি ছোট থাকতে আমার বাবা মা মারা যাবার পর আমার এই ঠাকুমা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, আর আমি কিনা তাকে হত্যা করব? নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন, আজ আমি তোর মতো একটা লোভী রাস্তার কুকুরের জন্য তাকে হত্যা করব? আমি এতটা অকৃতজ্ঞ নই। হ্যাঁ, আমি বোকা ছিলাম। আমি বোকা ছিলাম যে আমি তোকে ভালোবেসেছিলাম, তোর মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করেছিলাম। কিন্তু আমি এতটাও বোকা না যে নিজের ঠাকুমাকে বিষ খাইয়ে হত্যা করব সেই রাতে। আমাকে ক্ষমা করো ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু এটা কখনোই করতে পারবো না। এটা কখনোই আমার দ্বারা সম্ভব না। কি হয়েছে দিদি ভাই, তুই এভাবে কাঁদছিস কেন? তোর হাতে ওটা কিসের বোতল? এটা বিষের বোতল ঠাকুমা, কেশব আমাকে দিয়েছে। সে বলেছে তোমাকে এই বিষ খাইয়ে মেরে ফেলতে, যাতে আমরা বিয়ে করতে পারি। আমি জানতাম দিদি ভাই, আমি তোর ভালোবাসার কাঁটা হতে চাই না, কিন্তু তুই যাকে বিবাহ করতে চাইছিস সে তোর যোগ্য নয়, একটা আস্ত শয়তান। আমি বুঝতে পেরেছি ঠাকুমা, আমি ওকে পুলিশে দেব। দাঁড়া, তুই ওকে হাতে নাতে ধরতে চাস তো? তাহলে আমরা একটা পরীক্ষা করে দেখতে পারি। কি পরীক্ষা ঠাকুমা? তুই কাল সকালে গিয়ে ওকে বলবি আমি মারা গেছি। তুই কান্নাকাটির ভান করবি, আর এরপর তুই ওকে বিয়ে করে নিবি। কিন্তু আমি ওকে বিয়ে করব কেন? শুধু দুদিনের জন্য। বিয়েটা করার পরে তুই বুঝতে পারবি ওই শয়তান কেন তোর পেছনে লেগেছে।
ওর আসল রূপটা তোর সামনে আসা দরকার, আর সাথে ওই জমিদারের চক্রান্তটাও প্রমাণ হওয়া দরকার। আমি ততদিন পুলিশের কাছে গিয়ে লুকিয়ে থাকবো। তারপরের ঘটনা তো আপনারা নিজের চোখেই দেখলেন দারোগা বাবু। এই শয়তানটা আমার নাতনিকে বিয়ে করে ওর আসল রূপ দেখিয়েছে, আর আমার জমির ঝাল লুট করার চেষ্টা করেছে। সব বুঝতে পেরেছি। এই জমিদার আর কেশব অনেক দিন ধরেই গ্রামের মানুষের উপর অত্যাচার করছিল। আজকে এদের সব পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। হ্যাঁ, কেশব, তুই আমাকে ডুবিয়েছিস। তোর জন্য আজকে আমার হাতে হাত করা পড়ছে। আজকে তোর বোকামির কারণেই সব কিছু হয়েছে। আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমাকে ক্ষমা করে দাও শ্রাবন্তী, আমি ভুল করেছি। আমি আর এরকম ভুল করব না। শ্রাবন্তী, তুমি তো আমাকে কত ভালোবাসো, আমাকে তুমি পুলিশে দিও না। আমি তোর একটা কথাও শুনতে চাই না। দারোগা বাবু, এখনই এই শয়তানগুলোকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। সব ক্ষমা থানায় গিয়ে হবে। চল তোরা। আর কখনো এমন ভুল করবি না তো দিদি ভাই। না ঠাকুমা, আমি আমার শিক্ষা পেয়ে গেছি। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ আপন নেই। তাহলে চল, এবার আমাদের আরো কাজ আছে। এই ঝালগুলো সব বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। ঠিকই বলেছো ঠাকুমা, তাড়াতাড়ি চলো। এগুলো বিক্রি করে টাকা পেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। এমনই মজার মজার ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।